সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে 41.৫%। 2025 সালে জমা 12,700 কোটি টাকা। রিজার্ভ চুরিতে সাবেক গভর্নর আতাউর সহ 64 ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা। অপরাধীদের সর্বোচ্চ সাজা চায় বাংলাদেশ ব্যাংক। যে সকল ব্যক্তি প্রতিষ্ঠানের কথা অভিযোগে আনা হলো, অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অবস্থান তাদের বিপক্ষেই হবে। নিরাপত্তার ঘেরাটোপে জনগণ থেকে দূরে ঠেলবেন না, বললেন প্রধানমন্ত্রী। চ্যালেঞ্জ মোকাবেলায় এসএসএফকে প্রযুক্তি নির্ভর হওয়ার আহ্বান। আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে ওয়াশিং মেশিন তো উনি দেয়, ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? বাজেট অধিবেশনে পর্দা, ওপেন বিতর্ক, অযাচিত ইস্যুতে সংসদে আলোচনা চান না স্পিকার। সব বোর্ডে অভিন্ন প্রশ্নে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। দুর্যোগ পরিস্থিতিতে থাকছে আলাদা ব্যবস্থা। চট্টগ্রামে অপহৃত 5 বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক 5। মুন্সিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, 3 মাসে 915 খুনে উদ্বেগ। রাজনৈতিক হত্যাকাণ্ড, রাজনৈতিক সংঘাত, সহিংসতা কমার আমরা কোনো লক্ষণ তো দেখি না, বরং জ্যামিতিক হারে বাড়ার একটা আশঙ্কা এখানে থেকে যায়। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে রিশান মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। যেমনটি শিরোনামে জানাচ্ছিলাম যে গত এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বেড়েছে 41.৫%। 24-এর গণঅভ্যুত্থানের পরও এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বেড়েছে 41.৫%-এর বেশি। 2025 সালে শেষে যার পরিমাণ ছিল 834 মিলিয়ন ফ্রা বা 12,744 কোটি টাকার বেশি। 2024 সালে এই আমানতের পরিমাণ ছিল 589 মিলিয়ন ফ্রা। 2021 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের এটি সর্বোচ্চ আমানত। ওই বছর আমানতের পরিমাণ ছিল 871 মিলিয়ন ফ্রা। এরপর থেকে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমার পরিমাণ কমতে থাকে। বিশ্বের ইতিহাসে অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সাবেক গভর্নর ডক্টর আতাউর রহমান সহ দেশি বিদেশি 64 প্রতিষ্ঠান ও ব্যক্তিকে অভিযুক্ত করে খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আইনি মতামতের জন্য এরই মধ্যে খসড়া চার্জশিট ও ডকেট অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। শীঘ্রই দেয়া হবে পূর্ণাঙ্গ চার্জশিট। শেখ হাসিনার আমলে বাংলাদেশ ব্যাংক থেকে নজিরবিহীনভাবে রিজার্ভ চুরির ঘটনায় অবশেষে সামনে আসছে সম্পৃক্তদের নাম। দীর্ঘ তদন্ত শেষে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ 7 দেশের 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে সিআইডি। তদন্ত সূত্র বলছে, অভিযুক্তদের মধ্যে ফিলিপাইনের 36, বাংলাদেশের 10, শ্রীলঙ্কার 8, ভারতের 4, চীনের 3, নর্থ কোরিয়ার 2 এবং জাপানের 1 ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। আন্তর্জাতিক সহযোগিতায় সংগ্রহ করা তথ্য প্রমাণ, ফরেনসিক বিশ্লেষণ ও অর্থ পাচারের জটিল নেটওয়ার্কের বিস্তারিত বিবরণ উঠে এসেছে সেই তথ্য উপাত্তে। মামলার প্রমাণ হিসেবে সংযুক্ত করা হয়েছে প্রায় 10,000 পৃষ্ঠার নথিপত্র। বাংলাদেশি অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, ডেপুটি গভর্নর আবুল কাশেম, ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের তৎকালীন সভাপতি আনিস এ খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক AKM আব্দুল ওয়াদুদ, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুলতান মাসুদ আহমেদ। রাষ্ট্রীয় কোষাগার লুট এটা কখনোই গভর্নর একার কাছে নয়। রাজনৈতিক হোক বা নিজেদের মধ্যে বোঝাবুঝি হোক, একটা আভ্যন্তরীণ অ্যারেঞ্জমেন্ট ছিল এবং বিশ্বে যত বড় ইনভেস্টিগেশন হয়েছে বা যত বড় আপনার হ্যাকিং হয়েছে, সবসময় দেখা গেছে আভ্যন্তরীণ ব্যক্তিরা জড়িতই থাকে। তো এটারও ব্যতিক্রম ঘটেনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিভিন্ন সময়ে বাংলাদেশি অভিযুক্তদের নাম চার্জশিট থেকে বাদ দিতে চাপ সৃষ্টি করা হয়েছিল। সিআইডির বর্তমান প্রধান জানিয়েছেন, দ্রুতই দেয়া হবে তদন্ত প্রতিবেদন। মামলা তদন্ত যেহেতু প্রসিকিউশনের সাথে জড়িত,
আমরা অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, ওনার গাইডলাইন্সও পেয়েছি। দেশি বিদেশি অনেক সংস্থা থেকে আমরা সহযোগিতা নিয়েছি। ওই ডকুমেন্টগুলো পাওয়া, এগুলো অফিসিয়াল ডকুমেন্ট ভার্সন পাওয়া, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো এটা গুছিয়ে নিয়ে আসা হয়েছে। আশা রাখি আমরা খুব দেরি হবে না চার্জশিট দিতে। বাংলাদেশ ব্যাংক বলছে, তদন্তে যেসব কর্মকর্তার নাম আসবে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। চূড়ান্ত রিপোর্টে এবং চার্জশিটে যাদের নাম বা প্রতিষ্ঠান আসবে, অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অবস্থান তাদের বিপক্ষেই হবে এবং সেটা দেশি হোক বিদেশি হোক, আমরা ধরে নিব এই ব্যক্তি বা প্রতিষ্ঠানদের কারণেই বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2016 সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা সুইফট পেমেন্ট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 10 লাখ মার্কিন ডলার সরিয়ে নেয়। ঘটনার প্রায় 40 দিন পর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ তো বটেই, বিশ্বের ইতিহাসে অন্যতম আলোচিত অর্থ লোপাটের ঘটনা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। বিস্ময়কর এই সাইবার আক্রমণের বিষয়টি এখনও পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে করা তদন্ত প্রতিবেদনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। আলোচিত এই সাইবার হ্যাকিং নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজও। কখন কিভাবে হয়েছিল রিজার্ভ চুরি, সেই ঘটনা তুলে ধরেছেন ঈশিতা ব্রহ্ম। 2016 সালের 5 ফেব্রুয়ারি ছুটির আগের রাতে ঘটে যায় বিশ্বের সবচেয়ে বড় এক আর্থিক চুরির ঘটনা। বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে যা অন্যতম এক কালো দিন। ওই দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কেন্দ্রীয় ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরি করে হ্যাকাররা। পরের 2 দিন সাপ্তাহিক ছুটির কারণে বাংলাদেশ ব্যাংক বন্ধ থাকা, অন্যদিকে রোববার নিউ ইয়র্কের সাপ্তাহিক ছুটি থাকায় এত বড় আর্থিক চুরির ঘটনা শুরুতে অজানা থেকে যায়। অর্থ স্থানান্তর করে নেওয়া হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে। শ্রীলঙ্কা বানান ভুল করে পেমেন্ট কমান্ড দেওয়ার কারণে শ্রীলঙ্কা থেকে অর্থ ফেরত আসে, কিন্তু ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক হয়ে অর্থ বেরিয়ে যায় ক্যাসিনোর মাধ্যমে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্তে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা দেশটির ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এই বিপুল পরিমাণ অর্থ সুইফট পেমেন্ট পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নিয়ে হাতিয়ে নিয়েছিল। এফবিআই আরও জানায়, এই হ্যাকিংয়ের পেছনে কাজ করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। বহু বছর ধরে পরিকল্পিতভাবে এগিয়েছে তারা। দলবদ্ধভাবে প্রস্তুতি নিয়ে সারা বিশ্বের নেটওয়ার্ক সিস্টেম ভেঙে অর্থ আত্মসাতের পরিকল্পনা ছিল তাদের। মূলত কয়েকজন কর্মকর্তার ইমেইলে ফিশিং মেইলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে প্রবেশ করে হ্যাকাররা। এই ঘটনায় একজন হ্যাকারকে শনাক্ত করতে পেরেছিল এফবিআই, যার নাম পার্ক জিন হিয়ক। বিশ্বের ইতিহাসে হ্যাকিংয়ের মাধ্যমে এত বড় অর্থ চুরির ঘটনা আর ঘটেনি। আলোচিত সেই ঘটনা নিয়ে 2017 সালে মানি হেইস্ট নামে একটি ওয়েব সিরিজ বের করে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। অভিযোগ আছে, রিজার্ভ চুরির পর ঘটনা গোপন রাখেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান আতিউর রহমান। তবে ফিলিপাইনের পত্রিকা ইনকোয়ারারে খবরটি ছাপা হলে ঘটনার 24 দিন পর বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ঘটনাটি জানাজানি হয়। ব্যাপক তোলপাড়ের মাঝে ঘটনার 39 দিন পর মতিঝিল থানায় মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক। পদত্যাগ করেন গভর্নর আতিউর রহমান। মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির 81 মিলিয়ন বা 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্ত করতে আদালত নির্দেশ দেয়। চুরি হওয়া অর্থের মধ্যে 34.6 মিলিয়ন ডলার উদ্ধার সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তৎকালীন সরকার। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে সরকার কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে ব্যাংক খাতের এই নিয়ন্ত্রক সংস্থাকে। রাজধানীর সিডাপ মিলনায়তনে বাজেট নিয়ে গবেষণা প্রতিষ্ঠান রেপিড আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জানান, প্রস্তাবিত বাজেট আর্থিক সক্ষমতা বৃদ্ধির দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অংশ। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতের পরিস্থিতির জন্য অনিয়মকারীদের সহযোগী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়েও রয়েছে আলোচনা। এর পেছনে অবশ্য সরকারের নিয়ন্ত্রণ ও নানামুখী রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করা হয়ে থাকে।
তবে বর্তমান সরকার এমন পরিস্থিতির দিকে যাবে না বলে আবারও জানালেন অর্থ উপদেষ্টা। র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে স্বাধীনতা থাকবে বাংলাদেশ ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ আমরা করতে চাই না। রাজস্ব নীতির সাথে মুদ্রানীতির এক ধরনের সম্পর্ক, সংযোজন এবং সামঞ্জস্য রক্ষা করা দরকার। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই এই ফিসক্যাল মনিটারি পলিসির যে হারমোনাইজেশনের কথা বলা হয়েছে সেটি কিন্তু কখনো হয়নি। আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যেতে চায় সরকার। সে পরিকল্পনারই অংশ হিসেবে প্রস্তাবিত বাজেট হবে বিনিয়োগ বান্ধব। সেই জন্য আমরা মনে করছি যে উৎপাদনকে জোর করছে, যার ফলে আমরা নতুন মডেলের দিকে গেছি। সেটা হচ্ছে যে বিনিয়োগ থেকে উৎপাদন থেকে কর্মসংস্থান থেকে করের হার না বাড়িয়ে, ফটোকার্ডে কিন্তু ঠিক মতো লিখবেন, করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বৃদ্ধি। বাজেটে নানা ধরনের কর ছাড় দেওয়া হলেও নবায়নযোগ্য খাতে নীতিমালার ঘাটতি রয়েছে বলে মত দেন বক্তারা। আমার ট্যাক্সের টাকা দিয়ে কি হয়, আমার ট্যাক্সের টাকা দিয়ে যেসব কাজ হয় সেটাতে আমার কোনো সুবিধা দেখি না, সিটিজেন বেনিফিট পাই না। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় চলমান ও আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় SSF-কে আধুনিক ও প্রযুক্তি নির্ভর বিশেষায়িত বাহিনী হিসেবে গড়ে তোলার নির্দেশও দেন সরকার প্রধান। বৃহস্পতিবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে SSF এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে SSF এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে SSF এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। SSF এর প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময়ের পার্থক্য করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা ও ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। SSF যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। এ সময় নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান জানান তিনি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। চেইন অব কমান্ড মেনে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে সবাইকে দায়িত্ব পালনের কথাও জানান প্রধানমন্ত্রী। SSF এর মতো বিশেষায়িত বাহিনীর জন্য আধুনিক নিরাপত্তা কৌশল। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। সংসদ সদস্যদের সরকারি আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন ইস্যু ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বুধবার অধিবেশনের বাজেট আলোচনায় সরকার দলীয় এমপির সমালোচনা, বিরোধী দলীয় নেতার পাল্টা বক্তব্য এবং স্পিকারের ব্যাখ্যা সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে এই বিষয়টি ছিল। সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে থাকার জন্য যেটা দেওয়া হয়েছে তার জানালা দরজার পর্দাটি এখনো পর্যন্ত ঝোলানো হয়নি। মাননীয় স্পিকার, বুধবারের বাজেট আলোচনায় জামাত ইসলামের এই সংসদ সদস্যের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ওভেনও দেওয়া হবে। বৃহস্পতিবার বাজেটের উপর আলোচনায় বিষয়টি টেনে আনেন সরকার দলীয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। বক্তব্যের এক পর্যায়ে মাইক্রো ওভেন সহ সংসার সাজিয়ে দেওয়ার কথা বলেন তিনি। গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিল তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে
যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে, আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই, এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয়। জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, কারো সম্মানে আঘাত হানে এমন কথা বলা উচিত নয়। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। একজন সদস্য তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন, আপনি রাইটলি বলেছেন যে এটা হাউসে না বলে এটার জন্য কমিটি আছে ওখানে বললেই হতো, কিন্তু তিনি এইটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন। পরে এ বিষয়ে স্পিকার বলেন, জামায়াতের ওই সংসদ সদস্য নিজের জন্য নয়, বরং আবাসিক ফ্ল্যাটে সব এমপিদের সুবিধা বাড়ানোর প্রস্তাব হিসেবেই বিষয়টি উত্থাপন করেছেন। তিনি তার নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্যদের জন্যই, যারা হাউসে সংসদের দেওয়া ভবনে যারা বসবাস করে তাদের সম্পর্কে বলেছে। সুতরাং এটা এমন কোনো গর্হিত অপরাধ হয়নি। তবে আমি মনে করি না বললেই ভালো হতো, এতে জনমনে অন্য ধরনের ধারণা হতে পারে। টিআইবির এক প্রতিবেদন বলছে, জাতীয় সংসদে অধিবেশন চলাকালে প্রতি মিনিটে খরচ হয় কয়েক লাখ টাকা। সেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় এমন আলোচনা চান সংশ্লিষ্টরা। এই সামান্য জিনিস নিয়ে এটি নিয়ে আর তর্ক বিতর্ক করতে চাই না। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। সব বোর্ডে অভিন্ন প্রশ্নে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা, তবে দুর্যোগ পরিস্থিতিতে আলাদা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, প্রাথমিক ও ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে নতুন 4টি বিষয়। বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে ফিফার সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষাকে আনন্দময় করা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলা সহ নানা উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। সরকারের 180 দিনের পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা নিয়ে তৎপর সরকার। আগামী 20 জুন হবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। সায়েন্স প্রজেক্ট শোকেসিং এর উদ্বোধন হবে 29 জুন। দুটোতেই প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমাদের সামনে দুটো ইভেন্ট রয়েছে, এই ইভেন্ট দুটো আপনারা একটু পাবলিসিটি করবেন যেন সারা দেশে শিক্ষার্থীরা উৎসাহিত হয়, অভিভাবকরা উৎসাহিত হয় আগামী বাংলাদেশ গড়ার জন্য। এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে সরকারের নানা পরিকল্পনার কথা জানান শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা আগামী শিক্ষাবর্ষে ক্লাস 4 থেকে দুটো নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করছি। একটা সাবজেক্টের নাম হচ্ছে স্পোর্টস, আর একটা সাবজেক্ট হচ্ছে কালচার, অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া, এই তিনের সমন্বয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই। ক্লাস 6 থেকে আমরা আরও দুটো নতুন সাবজেক্ট শুরু করতে চাইছি আগামী শিক্ষাবর্ষে। একটা লার্নিং উইথ হ্যাপিনেস, অর্থাৎ একটা আনন্দময় শিক্ষা ব্যবস্থা, এবং আরেকটা কোর্স শুরু করতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন। সেটা বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে সরকারের উদ্যোগের কথা জানান শিক্ষা প্রতিমন্ত্রী। 20 তারিখে যারা চ্যাম্পিয়ন হবে, এরপর আমরা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে সামনে ফিফা মানে ফিফা ফেডারেশনের মাধ্যমে, ওয়ার্ল্ড ফুটবলের মাধ্যমে গ্লোবাল র্যাঙ্কড ট্রেনিং ক্যাম্প যেন আমাদের এই যে চ্যাম্পিয়ন টিমগুলোর জন্য আমরা নিতে পারি বা তাদেরকে পাঠাতে পারি বা তাদের জন্য আয়োজন করতে পারি, এই একটা উদ্যোগ আমরা আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নেওয়ার ব্যবস্থা করছি। সার্টিফিকেট নির্ভরতা থেকে বেরিয়ে সকল শিক্ষার্থীর মধ্যে ন্যায্যতা ফিরিয়ে আনতে সব ধরনের বৈষম্য দূর করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। 2 বছরের মধ্যে মহাখালী, গাবতলী সহ 4 টার্মিনাল সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা করতে চায় সরকার। ভাঙা থেকে বরিশাল পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের কাজ চলছে বলেও জানান তিনি। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা সময় বহুমুখী উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। কাউন্টার ভিত্তিক ও টিকিটিং ব্যবস্থা, বাস রুট রেশনালাইজেশন সহ বড় বড় প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচ হলেও টেকসই উন্নতি অধরাই থেকে যায়।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই নতুন করে বেশ কিছু উদ্যোগ হাতে নেয়। প্রযুক্তি নির্ভর কিছু উদ্যোগে আশার আলোও দেখাচ্ছে। সরকার এবার যানজট কমাতে 2 বছরের মধ্যে মহাখালী গাবতলী সহ রাজধানী থেকে 4 টার্মিনাল সরিয়ে নিতে চায়। পাশাপাশি শহরের এলাকা ভিত্তিতে বাস সার্ভিস চালু করার পরিকল্পনাও নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নানা বিষয়ের কথা বলেন। সাকুল্যে 2 বছরের মধ্যে আমরা বাস স্ট্যান্ডগুলি 2 থেকে 2.5 বছরের মধ্যে, গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হচ্ছে। আমার রেশনাল ভিত্তিতে আমরা রুটগুলি চূড়ান্ত করছি এবং মালিকরা কোন রুটে কোন কোম্পানি করবে সে ব্যাপারেও তারা কিন্তু কাজ করছে। ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল পর্যন্ত 4 লেন সড়ক করতে জমি অধিগ্রহণের কাজ চলছে। 2 সার্ভিস লেনের মাধ্যমে এই প্রকল্প দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলেও জানান সড়কমন্ত্রী। কিভাবে দ্রুততম সময়ের মধ্যে জমিটা অধিগ্রহণ করা যায়, ডিপিপি অনুমোদন করা যায়, ডিটেইলস ডিজাইন চূড়ান্ত করা যায়, অল্প সময়ের মধ্যে সেই জায়গা আমরা কাজ করছি। ভাঙা থেকে ইতিমধ্যে 28 কিলোমিটার 4 লেন টু সার্ভিস লেন সহ 6 লেন হবে, এটা চূড়ান্ত। অন্যদিকে দীর্ঘ 16 বছর ধরে নির্মাণাধীন রূপগঞ্জের কায়েতপাড়া ব্রিজ এবং 8 বছর ধরে নির্মাণাধীন ইছাপুরা বালু ব্রিজ পরিদর্শন করেছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আগামী 1 বছরের মধ্যে ব্রিজ দুটির নির্মাণ কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। আমরা চাই অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করে দ্রুত বাস্তবায়ন করে এলাকার মানুষের দুর্ভোগকে লাঘব করতে। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সব পক্ষ সম্মত হয়েছে। খুব শীঘ্রই গঠন করা হবে কমিশন, এমনটি জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে এক কর্মশালায় তিনি আরও জানান, পরিধি ও এখতিয়ার নিয়ে অংশীজনদের সঙ্গে আরও আলোচনা হবে। রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। কর্মশালায় যোগ দেন পত্রিকার সম্পাদক, মালিক, সাংবাদিক সহ তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এরপরে আর বাংলাদেশের গণমাধ্যমের কেউই কিন্তু আমার মনে হয় না বাকি থাকবে। এ সময় কমিশন বাস্তবায়নে সকলের সহায়তা চান তথ্য প্রতিমন্ত্রী ও তথ্য উপদেষ্টা। একটি স্বাধীন গণমাধ্যম কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং গণতন্ত্র যেটা প্রতিষ্ঠা হয়েছে তা সমুন্নত কিভাবে রাখা যায়, গণমাধ্যম কিভাবে স্বাধীনভাবে কাজ করা যায় সেভাবে আমরা আলোচনা করব। রকম সংগঠন, সাংবাদিকদের, সংবাদপত্র মালিকদের বা এক্ষেত্রে আরও কিভাবে আমরা এটাকে স্বাধীন মুক্ত করতে পারি, জনগণের পক্ষে আনতে পারি, এই নিয়ে অনেকগুলো ছোটখাটো ঐক্যমত্য হয়েছে। সেগুলো আবার সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, কমিশন গঠনে ঐক্যমত্যে পৌঁছেছে সব পক্ষ। সব পক্ষকে আমরা এক জায়গায় জড়ো করতে পেরেছি। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে, গণমাধ্যমের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক অর্জন যে আমরা একটি স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করার জন্য ঐক্যবদ্ধভাবে আজ যাত্রা শুরু করেছি। গণমাধ্যমের স্বাধীন পথ চলায় সহায়ক শক্তির ভূমিকা পালন করবে সরকার, এমন আশ্বাসও দেন নীতি নির্ধারকরা। আমাদেরকে তুলে ধরার। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। বৈঠকে দুদেশের বাণিজ্য, শিক্ষা ও সংসদীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাকিস্তানের হাই কমিশনার জানান, আগামী 5 বছরে বাংলাদেশি 500 শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হবে, যার মধ্যে 74 জন ইতিমধ্যে পাকিস্তানে গেছেন। এ সময় দুদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধা বিনিময় এবং নলেজ করিডোর প্রকল্প আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়। পাকিস্তানের হাইকমিশনার আরও জানান, দুদেশের মাঝে সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে, বেড়েছে বাণিজ্যের পরিমাণও। বিএনপি জুলাই সনদ সমর্থন করলেও গণভোটের রায় মেনে নিচ্ছে না বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। খুলনায় আগামী 20 জুন 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রেস ব্রিফিং করেন তিনি। এ সময় গোলাম পারওয়ার অভিযোগ করেন, দুর্নীতি লুপাটের কারণে বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগানটি এখন সবার আগে বিএনপিতে পরিণত হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। এই পর্যন্ত বিএনপি সহ সবাই আমরা একমত। আরেকটা আছে খুলনা, সেই গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্ন ছিল উইদাউট নোট অফ ডিসেন্ট, কোনো নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটে 70% মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ বিএনপির নোট অফ ডিসেন্ট জুলাই সনদে যে 10-12টা পয়েন্ট ওনারা দিয়েছিলেন, 12ই ফেব্রুয়ারির গণভোটে 70% ভোটার ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের 2 দিন পর উদ্ধার করা হয়েছে শিশু জায়হানের মরদেহ। ভোরে পাশের ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, মুক্তিপণ না পেয়ে এই হত্যাকাণ্ড, এই ঘটনায় জড়িত সন্দেহে 5 প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। মাত্র 5 বছরের সন্তান জায়হান আবরারকে হারিয়ে দিশেহারা মা জোবায়দা আক্তার, শোকে স্তব্ধ স্বজন আর এলাকাবাসী। তো আর আন্টি যাই তো হই দেয় খুশি হয়ে গই হাত দামা বের ভাইয়া তারা না যাব না। চট্টগ্রামের পটিয়া পৌরসভার গোবিন্দার খিল এলাকায় বাড়ি শিশুটির। নিখোঁজের 2 দিন পর ভোরে বাড়ির পাশেই ময়লার ভাগাড়ে মেলে বস্তাবন্দি মরদেহ। জানি না, আমাদের সাথে কোনো শত্রুতা ছিল না, ওরা আমাদের পাশে ছিল, একদম রিলেটিভ। এই ঘরে সব বাচ্চা ওখানে যেত, ওদেরও একটা বাচ্চা আছে জায়ানের সমান, ও এখানে আসতো। মানে কত সুন্দর, মানে আসা যাওয়া প্রতিবেশীর মতো, মানে কখনো যে মনে একবারের জন্য আসে নাই যে ওরা এই কাজটা করতে পারবে। এই ঘটনায় উদ্বেগ, আতঙ্ক স্থানীয়রা। হত্যাকাণ্ডের বিচার দাবি তাদের। এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি, ফাঁসি চাচ্ছি, যাতে এটা সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হয়। সর্বস্তর জনগণ 1 মাসের ভিতরে খুনিদের সর্বোচ্চ ফাঁসিটা দাবি করতেছি, যাতে আর কোনোদিন কেউ কাউকে, কোনো ছোট বাচ্চাকে নৃশংসভাবে হত্যা না করে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই প্রতিবেশী। চাচা তাদের সাথে জায়গা জমিনে পূর্ব একটা বিরোধ ছিল এবং তাকে ফাঁসানোর জন্য মূলত তাকে মারা হয়েছে। টাকা লেনদেনের কোনো বিষয়ে তিনি একটা দাবি করছে, এটা একটা মানে আইওয়াস, মানে এটাকে ডাইভার্ট করার জন্য, মানে মূলত যে মূল ঘটনাটা ডাইভার্ট করার জন্য এটা করছে। তদন্তের পরেই হত্যার রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জে মধ্যরাতে নিজ বাড়ির উঠোনে খুন হয়েছেন এক ভাঙারি ব্যবসায়ী। আর লক্ষ্মীপুরে শিক্ষার্থী মেহেদীর মৃত্যুর বিচারের দাবিতে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। পাবনায় দাদি নাতনি হত্যা মামলার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে। এছাড়াও লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন ত্রাণমন্ত্রী। মুন্সিগঞ্জের লৌহজংয়ের কালুরগাঁও এলাকা বুধবার মধ্যরাতে নিজ বাড়ির উঠানে পাওয়া যায় ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সির রক্তাক্ত মরদেহ। পুড়িয়ে দেয়া হয় মোটরসাইকেল। দিশেহারা পুরো পরিবার। আমার ছেলে হয়ে গেছে, এখন ওরে কে খাওয়াবো, কে পড়াইবো, আমাদেরকে কে দেখবো, আমার তো আর কেউই নাই গা। পুলিশ প্রশাসন সবার কাছে একটি অনুরোধ, যেন সুষ্ঠু বিচার এবং খুনিকে ধরে তারা সঠিক বিচার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হত্যার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের ধরতে চলছে অভিযান। ঘটনা কারা ঘটিয়েছে এটা বের করার জন্য আমরা কাজ করছি। আমাদের বেশ কয়েকটি টিম গঠন করেছি এটা বের করার জন্য। এই প্রত্যেকটা টিমে আমরা কাজ করছি। লক্ষ্মীপুরে স্কুল শিক্ষার্থী মেহেদীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে সকালে রামগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় অবরোধ করা হয় চৌরাস্তা এলাকা। ঘণ্টাখানেক পর বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। আমি সবকিছু জোগাড় করে আমি পশ্চিমবঙ্গের সরকার স্যারের কাছে ইনশাল্লাহ জমা দিছি। স্যারে মামলা প্রক্রিয়া ইনশাল্লাহ কার্যক্রম শুরু করছি। আমরা পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে আসামিকে কাস্টাডিতে দেখতে চাই। এদিকে দাদি নাতনি হত্যায় জড়িতদের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে পাবনায়। এছাড়া লালমনিরহাটের 7 বছরের শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে আদিতমারির ফলিমারি গ্রামে নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। ইতিমধ্যে যেহেতু আসামি ধরা পড়ছে এবং সে স্বীকারোক্তিমূলক ব্যবস্থা করছে, দ্রুত সময় চার্জশিট দিয়ে যাতে বিচার কাজ সম্পন্ন করতে পারে। গত মঙ্গলবার বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় শিশু নন্দিনীর মরদেহ। তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। রাজনীতি, চাঁদাবাজি আর আধিপত্যের লড়াই। দেশের নানা প্রান্তে একের পর এক হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ। 3 মাসে খুন 915টি।
প্রকাশ্যে গুলি আর সন্ত্রাসীদের হামলায় প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন এসব সংঘাতের পেছনে আদর্শিক দ্বন্দ্বের চেয়ে বেশি কাজ করছে অর্থনৈতিক স্বার্থ আর ক্ষমতার প্রতিযোগিতা। পুলিশ বলছে অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। দিনে দুপুরে শত শত মানুষের সামনে গুলি করে হত্যা করা হয় চট্টগ্রামের রাউজানের পাহাড়তলির বাসিন্দা ও রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরীকে। এর একদিন আগেই খুলনার লবণচড়ায় নিজ বাড়ির সামনে গুলিতে খুন হন বিএনপি নেতা রফিকুল ইসলাম। একই দিনে রাজধানীর পশ্চিম রামপুরায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ। আর ৮ জুন মৌচাকে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির বিরুদ্ধে খুন হন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন। বিশ্লেষকদের মতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করা হলেও সংঘাতের মূল কারণ আদর্শিক নয়, বরং অর্থনৈতিক ও ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্ব। যখন দলের কোনো নেতাকর্মীরা চাঁদাবাজি করা, অপরাধ করা, রাজনৈতিক প্রভাব বিস্তার করা, নির্বাচন কিংবা পদপদবীর প্রসঙ্গগুলোতে নানাভাবে আধিপত্য বিস্তারের কাজগুলো করে, তখনই আসলে এই হত্যাকাণ্ডর ঘটনাগুলো ঘটে। এখানে একটা গ্রুপস ডেভেলপমেন্ট হয়ে যায়। এই যে সব গ্রুপসের মাধ্যমে তাদের যখন একটা স্বার্থের সংঘাত হয়, তখন তারা যাদেরকে প্রতিপক্ষ মনে করে তখন তাকে সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো এখানে সংগঠিত হয়ে থাকে, যার ফলশ্রুতিতে এখানে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো অনেক বেশি বেড়ে যায়। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে গত ৩ মাসে সারা দেশে ৯১৫টি হত্যার ঘটনা ঘটেছে। আর হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেবে একই সময়ে ২৭৫টি রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ২৯ জন। ঢাকা রেঞ্জেও পরিস্থিতি উদ্বেগজনক। চলতি বছরের প্রথম ৩ মাসে ঢাকা রেঞ্জে ২০৭টি হত্যার ঘটনা ঘটেছে। শুধু রাজধানীতেই খুন হয়েছেন ৫৭ জন। বিশেষজ্ঞদের শঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সহিংসতা আরও বাড়তে পারে। দলীয় পদক্ষেপ এবং আইনের কঠোর প্রয়োগের মধ্য দিয়ে যদি পরিবর্তন করা সম্ভব না হয়, তাহলে এই হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড, রাজনৈতিক সংঘাত, সহিংসতা এটা কমবে। তো কমার আমরা কোনো লক্ষণ তো দেখি না, বরং জ্যামিতিক হারে বাড়ার একটা আশঙ্কা এখানে থেকে যায়। এই সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ডের ক্ষেত্রে, রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে সবসময় রুলিং পার্টিতে যারা থাকেন তাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ সবচেয়ে বড় প্রিভেন্টিভ যে মেজারমেন্ট সেটা তাদের হাতেই থাকে। অপরাধ কমাতে শুধু নজরদারি বাড়ানো হয়নি, বিশেষ অভিযানও চলছে বলছে পুলিশ। সবগুলো থানার উপরেই সমান গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমাদের যে অপরাধ, সে অপরাধের প্রকারভেদে কখনো কোনো থানায় আমাদের বেশি মনোযোগ দিতে হয়, আবার কখনো কোনো থানায় আমরা হয়তো কম মনোযোগ দিতে হয়। অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দেশজুড়ে একদিনে হামের উপসর্গ নিয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। গত 15 মার্চ থেকে 18 জুন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মারা গেছেন 666 জন, আর 3 মাসে আক্রান্ত ছাড়িয়েছে 1 লাখ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় হাম উপসর্গে রোগীর সংখ্যা 1148 জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 64 জন। আর গত 15 মার্চ থেকে 18 জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 86,908 জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা 10,773 জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 70,530 জন। প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে করা মামলায় সময় টেলিভিশনের পরিচালক আহমেদ জুবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হুসাইন এই আদেশ দেন। এর আগে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার নথি অনুযায়ী রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা ব্যাংক জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জুবায়ের সহ 6 জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। গত 10 মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। 127 বারের মতো পেছালো সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। আগামী 22 জুলাই দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে না পারায়
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের পরবর্তী এই দিন ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গরম কড়াই দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে আলোচিত এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার পর একই থানার কর্মরত এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেফতার দেখানো হয়। নির্যাতনের শিকার গৃহকর্মী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারকে সই করলেন দুদেশের প্রেসিডেন্ট। G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সই করেন প্যারিসের ভার্সাল রাজপ্রাসাদ থেকে, আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সই করেন তেহরান থেকে। চুক্তি স্বাক্ষরের পর যুদ্ধে ইরানের বিজয় ঘোষণা করেছেন দেশটির স্পিকার বাঘের গালিবাফ। প্যারিসের বিখ্যাত ভার্সাল রাজপ্রাসাদ, এখানেই ঐতিহাসিক ইরান শান্তি চুক্তিতে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর নিমন্ত্রণে ইউনেস্কো স্বীকৃত এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নৈশভোজ করেন মার্কিন প্রেসিডেন্ট। তারপরই সেখানে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। সমঝোতা চুক্তিটিতে স্বাক্ষর হয়ে গেছে, ভার্সালে সেটিতে সই করেছি আমি। সমঝোতা চুক্তিতে সই করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা প্রকাশ করেছে সে ছবি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও এ তথ্য নিশ্চিত করেছেন। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক এখন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন ও চূড়ান্ত। দুপক্ষই এতে স্বাক্ষর করেছে। আগামী 60 দিন উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াতে পারবে না যুক্তরাষ্ট্র, আরোপ করতে পারবে না নতুন কোনো নিষেধাজ্ঞাও। ইরানের সামরিক সক্ষমতা কোনোভাবেই আলোচনার বিষয় হবে না। যদিও যুক্তরাষ্ট্র বলছে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন না করার শর্তে যুদ্ধবন্ধে সম্মত হয়েছে তারা। এদিকে ইরানের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন হরমুজ খুললেও তা কখনোই আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। হরমুজ প্রণালী কখনোই পুরোপুরিভাবে যুদ্ধ পরবর্তী অবস্থায় ফিরে যাবে না। আন্তর্জাতিক আইন মেনে এই পথে কিছু বিধিনিষেধ বহাল রাখা হবে। চুক্তিটিকে বিশ্বশান্তির জন্য সঠিক পদক্ষেপ আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন অন্যান্য বিশ্ব নেতারাও। এর আগে গেল রোববারই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইলেকট্রনিক্যালি সাইন হয় এই সমঝোতা চুক্তি। তখন এতে স্বাক্ষর করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি স্পিকার বাঘের গালিবাফ। ইফফাতিরা, স্টার নিউজ। বাংলাদেশ ও ভারত সীমান্তে পুশিন সমস্যা সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানালেন জাতিসংঘের মুখপাত্র স্টিভেন ডুজারিক। নিউ ইয়র্কে নিয়মিত এক ব্রিফিংয়ে তিনি ডুজারিকের কাছে জানতে চাওয়া হয় তার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে শত শত নারী শিশুর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। বিষয়টিকে জাতিসংঘ কিভাবে দেখছে? জবাবে দুদেশকে সংলাপের মাধ্যমে সমস্যাটির সমাধান করার পরামর্শ দেন তিনি। দেখুন, আমি মনে করি বিষয়টি দুদেশের সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। এতে মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান থাকতে হবে। সংবিধান না মানলে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ। সরকারি প্রশাসনিক সিদ্ধান্ত না মেনে নিজ পছন্দে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ দেয়ায় মমতার উপর ক্ষোভ জানান বিজেপির নেতা। বুধবার মমতার নিরাপত্তারক্ষীদের প্রত্যাহার করে রাজ্য সরকার। এরপর তাদের পরিবর্তে নতুন পিএস নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে নতুন নিরাপত্তারক্ষীকে ডিউটিতে জয়েন করতে দেননি মমতা। তার বদলে বেসরকারি নিরাপত্তারক্ষী রাখেন তিনি। এই ঘটনার জেরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ কথা বলেন। এর দুদিন আগেই নামাজ পড়তে চাইলে বাংলাদেশে বা পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন এই নেতা। আজকে যিনি এই মাথায় মুখিয়ে আছেন সরকারের, তার দায়িত্ব আছে যেটা দেখার, অধিকারও আছে
কাকে কোথায় পোস্টিং করবেন কি করবেন সেটা উনি মানছেন না কেন? উনি সরকার মানবেন না, উনি সংবিধান মানবেন না, কোর্ট মানবেন না, তো এই দেশে আছেন কেন? চলে যান বাংলাদেশে। ফ্রান্সে G7 সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে ট্রাম্প জানান দুদেশ একটি বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে। আলোচনা টেবিলে মোদীকে একজন কঠোর দর কষাকষিকারী বলে উল্লেখ করেন ট্রাম্প। ভারত কোনো আক্রমণের শিকার হলে দেশটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি। মোদির সঙ্গে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি, এটি অনেক অগ্রগতি হয়েছে। আমি শুধু বলতে চাই মোদি অনেক দিন ধরেই আমার বন্ধু, তবে সত্যি বলতে তিনি সবচেয়ে কঠোর দর কষাকষিদের একজন। ভবিষ্যতে কোনো এক সময় আমি ভারত সফরে যাব। কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই মোদির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। ভারত যদি কোনোদিন আক্রমণের শিকার হয় আমরা তাদের সহায়তায় এগিয়ে আসব, তাদের সুরক্ষা দেব। অবশ্য যদি নতুন কোনো নেতা আসে সে বিষয়ে আমি নিশ্চয়তা দিতে পারছি না। राष्ट्रपति जी आपसे मिलकर के बहुत खुशी हो रही है। মিস্টার প্রেসিডেন্ট, এভিয়ানে আপনার সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। গত বছর ওয়াশিংটনে আমাদের অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর থেকে আমরা আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্ককে নতুন গতি ও নতুন শক্তি দিয়েছি। আমরা এ বিষয়ে সন্তুষ্ট যে আমাদের দুই দেশের কূটনৈতিকেরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছি। দর্শক, এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।